আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমার সাথে আছে মালা। আমরা যাচ্ছি ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়ার সিটি ফিলাডেলফিয়া। আমরা ফিলাডেলফিয়া যাচ্ছি কিছু মেনটেনেন্সের কাজ করতে। যেমন আমার ঘড়ি, অনেকগুলো ঘড়ি আছে যেগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছে, এগুলো ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমাদের এলাকায় করা যায়, কিন্তু ওই রকম ভালো স্কিলড লোকজন পাওয়া ডিফিকাল্ট। আর ফিলাডেলফিয়াতে আপনি একেবারে ওখানে যে জুয়েলার্স রো আছে 8th স্ট্রিটে, স্যানসোমার 8, সেখানে আপনার প্রফেশনাল, ওদের কাজই এটা। এ ধরনের প্রচুর জুয়েলার্স আছে, প্লাস আরও কয়েকটা জুয়েলারি ছোটোখাটো যেগুলো একটু ভেঙে যায়, রিপেয়ার করতে হয় মাঝে মধ্যে। তো সেগুলো, এটার জন্য হলো মেইন আমাদের কারণ যাওয়ার। আর আরেকটা বড় কারণ হলো ওখানে যাব, ফিলাডেলফিয়াতে ঘোরাঘুরি করব, লাঞ্চ করব সেখানেই। আর লোকাল কোনো রেস্টুরেন্টে, চাইনিজ হতে পারে, ইটালিয়ান হতে পারে, উই ডোন্ট নো ইয়াট, মেডিটেরেনিয়ানও হতে পারে। তো যাই হোক, একটু মেঘলা কিন্তু তারপর সুন্দর একটা দিন। আর চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, একেবারে মনে হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের ভিতর দিয়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। মেঘলা কিন্তু সুন্দর। হ্যাঁ, গরম তত বেশি না আজকে, গতকালকে অনেক বেশি গরম ছিল। গতকালকে গরম অনেক বেশি ছিল, তবে সেই তুলনায় আজকে গরম কম এবং বাতাস বইছে। এতে মনে হচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। ফিলিতে যে জুয়েলারি স্টোরগুলো আছে, ওখানে আপনার সামনেই আপনি দাঁড়িয়ে থেকেও কাজ করাতে পারেন, ওরা আপনার সামনেই কাজ করে দিবে এবং খুবই রিজনেবল। আবার আমি অ্যাডিসন গিয়েছিলাম, সেখানেও দেখলাম যে কিছু দোকান আছে, যারা জুয়েলারি দোকান আছে, যারা আপনার সামনে রিপেয়ার করে দিবে এবং খুব দ্রুত কাজ করে দেয়, অনেক সস্তায়। এবং ঘড়ির ব্যাটারি চার্জ করতে কয়েক বছর আগে নিয়েছিল $5 করে, সেটা তো বেশ সস্তা, আমাদের এলাকায় একটু বেশি নেয়। আর কিন্তু অ্যাডিসন যাচ্ছি না আজকে আসলে, কারণ হলো যে ফিলাডেলফিয়া আমাদের বাসার কাছে। ফিলিতে যেতে লাগে মাত্র 1 ঘন্টা, কিন্তু অ্যাডিসন যেতে লাগে 1.5 ঘন্টা, প্লাস ড্রাইভিং ডিস্টেন্স অনেক দূর, বুঝতে পারছেন। তো কাজে আমরা চেষ্টা করি ফিলিতে যে সব কাজ করতে। আর অন্য যদি কোনো প্ল্যান থাকে, যেমন শপিং, দেশি শপিং যদি করার প্ল্যান থাকে, তাহলে তখন আমরা অ্যাডিসন যাই। একটা স্কুটার, ব্যাটারি অপারেটেড। না, তারা হাইওয়েতে চালানোর কোনো পারমিশন নাই, কিন্তু ওই যে সাইডওয়াকের মতো রাস্তার পাশে যে জায়গাটা আছে, সলিড হোয়াইট লাইনের ওপারে, সেখানে চালাচ্ছে সে। আমার ইউরোপ ট্যুরের একটু আপডেট দিই। এই সামারে অনেক প্ল্যান ছিল যে ইউরোপ ট্যুরে যাব, ফ্রান্স, ইটালি, তারপর জার্মানি, সেই আগের বারের মতো সুইজারল্যান্ড ঘুরে বেড়াবো। কিন্তু পার্সোনাল প্রবলেম মানুষের থাকে, অনেক সময় হয়, সেই কারণে আর এবার যাওয়া হচ্ছে না। তার মানে এই না যে কখনোই যাবো না, ইনশাল্লাহ যাবো, ভবিষ্যতে আবার যাব। তো সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার প্ল্যান করলাম যে টার্কি বেড়াতে যাব, কারণ টার্কি আমাদের অনেক দিনের প্ল্যান, অনেক দিনের শখ বেড়াতে যাওয়ার, এবং সেখানে আমাদের 10 দিন থাকার প্ল্যান ছিল। মোটামুটি প্ল্যান করে ফেলেছি কোথায় কোথায় যাব। কিন্তু আমি যখন প্ল্যান করলাম তখন দেখলাম যে টিকিট ভাড়া হলো $1100 করে জনপ্রতি, রাউন্ড ট্রিপ, নিউ জার্সি থেকে ইস্তাম্বুল এবং রিটার্ন। তো রিজনেবল, ভাবলাম যাই। তো আমি, আমার বউ, আমাদের দুজনে যাওয়ার প্ল্যান। যখন সিদ্ধান্ত নিলাম, যেদিন আমরা চেক করলাম সব কিছু, টার্কিতে 2-1 বন্ধুর সাথে কথা বললাম, সিদ্ধান্ত যখন ফাইনালাইজ করে টিকিট কাটতে গেছি, সেটা হয়ে গেল $2800। কোথায় ছিল $1100, আর 2 দিনের মধ্যে সে দাম বেড়ে হয়ে গেল $2800, প্রায় 3 গুণ, 2.5 গুণ আসলে। তো কাজেই বাধ্য হয়ে, তো অনেক বেশি থাকে, ইটস নট অ্যাফোর্ডেবল। তখন আমরা ক্যান্সেল করে দিয়েছি আমাদের টার্কি ট্যুর, কারণ আসলে এই সিজনটা সামার, সমস্ত ইউরোপ অন ভ্যাকেশন, আমেরিকা থেকেও, আমেরিকার অনেকের স্কুল বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েদের সবাই ভ্যাকেশনে যাচ্ছে। কাজে এখন প্লেনের ভাড়া অনেক বেশি, যার জন্য বাধ্য হয়ে অনিচ্ছাকৃতভাবে ক্যান্সেল করতে হলো। এখন এই সময় না যে পরে কেন যাব না, পরে যাওয়া যায়, কিন্তু আবার ছুটি থাকতে হবে।
আমি মোটামুটি অ্যাভেলেবল, কিন্তু আমার ওয়াইফ সে তো সবসময় অ্যাভেলেবল না। কাজেই এই টার্কি ট্যুরটাও ক্যান্সেল করতে হলো এই সামারে। দেখা যাক, আল্লাহ কিসমতে রাখলে যেদিন কিসমতে রাখবে সেদিনে যাওয়া হবে। তার আগে তো আমরা প্ল্যান করতে পারি, কিন্তু সেটা বাস্তবায়ন করাটা আল্লাহর সম্পূর্ণই আল্লাহর ইচ্ছার উপরে। আজকে যেই ঘড়িগুলো ব্যাটারি চেঞ্জ করতে নিয়ে যাচ্ছি তার মধ্যে একটা হলো র্যাডো, সেটা 38 বছরের পুরনো। আমার শ্বশুর আমাকে বিয়েতে ওয়েডিং গিফট হিসেবে দিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন একেবারে নতুন চকচকে এখনও, কারণ অনেক যত্ন করে পড়ি, বছরে হয়তো 2-1 পড়ি, যার জন্য এখন একেবারে নতুন আছে। এটাকে নিয়ে খুব মজার একটা গল্প বলি, আর সেটা হলো আপনার আমেরিকার যে রেসপন্সিবিলিটি, যে আপনি একটা দায়িত্ব নিলে সেটার প্রতি যে আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে, সেটা নিয়ে আসলে এই গল্পটা। আমি একবার ব্যাটারি চেঞ্জ করার জন্য আমাদের লোকাল যে জুয়েলারি স্টোর আছে একটা মলের ভিতরে, বেশ নাম করা জুয়েলারি স্টোর, সেখানে নিয়ে গেলাম। তো ওটা ব্যাটারি চেঞ্জ করতে নেবে $10। ভালো কথা, দিলাম। দেওয়ার পর 1 সপ্তাহ পরে যখন আমি ব্যাটারি আনতে গেছি, দেখি যে গ্লাসের মধ্যে দাগ পড়ে গেছে। তখন আমি বললাম যে ম্যানেজারকে ডেকে বললাম যে এটা দাগ কেন, এটা তো আমার ওয়েডিং গিফট, খুবই স্পেশাল একটা ঘড়ি, আর তাছাড়া এই আমি ব্যাটারি চেঞ্জ করতে আসছি, আমার লেন্সে দাগ পড়বে, গ্লাসে দাগ পড়বে কেন? বলে যে না, দাগ ছিল। তো এখন আমেরিকাতে অথবা সব দেশে এটা হওয়া উচিত, আপনার যখন নাকি একটা কাজ ওয়ার্ক অর্ডার নেবে, সেটা গাড়ি হোক অথবা ঘড়ি হোক অথবা যে কোনো জিনিসই হোক, ওরা লিখে রাখে যে কোনো ড্যামেজ থাকলে। তাই আমি বললাম যে তোমরা তো রিসিটে লেখো নাই যে আমার এখানে দাগ ছিল। আসলে দাগ ছিল না, ওরা সামহাও ভুলে দাগ পড়ে গেছে। তো বাংলাদেশ হলে তো এটার কি 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 হতে পারতো, এটা আপনারা ভালো করেই জানেন। আর এখানে আমি কিন্তু বাংলাদেশকে খারাপ বলার জন্য অথবা বাংলাদেশের খারাপ সমালোচনা করছি না, শুধু আমেরিকান লাইফস্টাইলটা কেমন সেটা বোঝার জন্য বলছি। তো পরে তখন ওরা বললো যে ওকে, তাহলে কি করা যায়, আমরা চেঞ্জ করে দেবো ক্রিস্টাল। ওরা সেই ঘড়ি সেই সুইজারল্যান্ড পাঠিয়েছে এটার লেন্সটা অথবা যে গ্লাস উপরে থাকে সেটা চেঞ্জ করার জন্যে। ওদের মোট খরচ হয়েছে $400 পরে, যেটা আমি জেনেছি। কিন্তু এটাই কাস্টমার সার্ভিস, এটাই রেসপন্সিবিলিটি, যে আপনি একটা জিনিস নিয়েছেন, এখন সেটা আপনার দায়িত্বে থাকার পর নষ্ট হয়েছে, সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা আমেরিকান কাস্টমার সার্ভিস। আজকাল আবারও বলছি, বাংলাদেশে বদনাম করছি না, বাংলাদেশে আপনি আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা যাকে নিয়ে যান হাসপাতালে যান, ডাক্তারের অবহেলার কারণে একটা রোগীর যে মৃত্যু হয়, তারপর বলে যে আল্লাহর মারা আল্লাহ লয়ে আমরা কি করব। কিন্তু এই দেশে আমেরিকাতে যদি একটা পেশেন্ট মারা যায় অথবা যদি তার কোনো অঙ্গহানি হয় অথবা কোনো সাফারিংও হয় ডাক্তারের অবহেলার কারণে, তার জন্য কিন্তু তার লাইসেন্স চলে যেতে পারে এবং যে পেশেন্ট অথবা তার ফ্যামিলি $মিলিয়ন জরিমানা বাবদ পাবে। তো এখান থেকে আমাদের শেখার আছে। সেই শেখার ব্যাপারটা যেটা হলো সেটা হলো যে আপনি যদি একটা রেসপন্সিবিলিটি নেন, আপনার সেটা আপনি তার জন্য দায়ী। আরেকটা এক্সাম্পল দিই, কিছুদিন আগে আমি আমার বাংলাদেশের এই যে এইবার যখন গিয়েছিলাম ঢাকায়, এক দর্জির দোকানে একটা জিন্সের প্যান্ট বানাতে দিয়েছি। এমন খারাপ হয়েছে, এদিকে আমি তো অলরেডি আমার বেশ কয়েকটা প্যান্ট বানাতে দিয়েছিলাম, তো আমি একবারে পে করে দিয়েছি জিন্সের প্যান্টটা। পরে পিক আপ করতে গেলাম তখন দেখলাম যে এটা আমার লাগে তো নাই, এটা এমনভাবে কেটেছে যেটা রিপেয়ার করার কোনো ওয়ে নাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা রেখে দেন, এটা কাউকে দিয়ে দিন, ডোনেট করে দিন, এটা আমার পড়া সম্ভব না। ওরা কিন্তু আমাকে জিন্সের যে কাপড়ের দাম প্লাস মেকিং চার্জ আমি যেটা দিয়ে দিয়েছি সমস্তটাই কিন্তু আমাকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি ডিমান্ড করি নাই আউট অফ কার্টেসি, এবং ওরা আমাকে অফারও করে নাই। এটা বলতে পারতো যে ঠিক আছে, আপনার কাপড়ের দাম তো দিতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে মেকিং চার্জটা ফেরত দিই, অথবা আগামীতে যদি বানাতে আসেন তখন আমরা ওটার জন্য চার্জ নেব না। কিছুই না, লাইক নষ্ট হয়েছে কী করবো। এটা হলো রেসপন্সিবিলিটি, এটা হলো কাস্টমার সার্ভিস, যেটা আমাদের দেশে এখনও আমরা শিখতে পারি নাই, তবে আমাদের শেখা উচিত। আর আমার এই কথা শুনে আপনাদের অনেকে বলবেন, ও বাংলাদেশ গরিব দেশ, বাংলাদেশে মানুষকে অ্যাফোর্ড করতে পারবে $10 ঘড়ি রিপেয়ার করতে যে $400 জরিমানা দিতে। আসলে গরিব এটা কোনো এক্সকিউজ না। গরিব হওয়ার কারণ আপনি সার্ভিস দিবেন না, দায়িত্ব নেবেন না, এটা কোনো আপনার কথা না।
আপনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। আপনি গরিব হন, বড়লোক হন, এটা হলো অ্যাটিটিউডের ব্যাপার, এটা হলো আপনার যে কমিটমেন্ট আপনার কাস্টমারের প্রতি, সেটার থেকে এটা আসবে। এটা আপনার গরিব বড়লোকের সাথে কোনো সম্পর্কিত না। এই তো ডেলাওয়্যার রিভার পার হচ্ছি। আমাদের নিউ জার্সি আর পেনসিলভেনিয়া, বিশেষ করে ফিলাডেলফিয়া মাঝখান দিয়ে নদীটা গিয়েছে, আর পার হলেই নিউ জার্সি থেকে আপনি পেনসিলভেনিয়া পৌঁছে গেলেন। তো ওরা ভিক্ষা করছে, আমেরিকান ভিক্ষুক। এখন এখানে যারা ভিক্ষুক তারা কিন্তু আসলে অভাবে যে ভিক্ষা করে ঠিক সেইভাবে না, ওদেরকে অপরচুনিটি আছে, কিন্তু এরা বেশিরভাগই ড্রাগ অ্যাডিক্ট অথবা অ্যালকোহল অ্যাডিকশন আছে অথবা সাইকোলজিক্যাল প্রবলেম আছে। বেশিরভাগ যারা হোমলেস এটাই কারণ। এবং অনেকেই হলো আমেরিকাতে যারা ভেটারান অথবা যারা আর্মি অথবা যুদ্ধ করেছে, সেটা যেখানেই হোক, ওদের মধ্যে অনেকেরই এই মানসিক সমস্যা থাকে, যে কি বলে পিটিএসডি, পোস্ট ট্রমেটিক সিন্ড্রোম, এই ধরনের কিছু একটা ব্যাপার আছে। তো সাইকোলজিক্যাল ইস্যু এখান থেকে ওরা বেশিরভাগ যারা ভিক্ষুক অথবা যারা হোমলেস এখান থেকেই হয়। আসলে অ্যাব্রিভিয়েশনটা হলো পিটিএসডি, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। It's a city, big city, historic place. Convention center আছে। Philadelphia, city of brotherly love. ফিলাডেলফিয়াতে দেখার অনেক জায়গা আছে। ফিলাডেলফিয়া জু আছে, এরপর মিউজিয়াম, আর অনেক জায়গা আছে, সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আগে পরে। ফিলাডেলফিয়া ট্যুরের ভিডিও আছে আমার, আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। আর তো আমরা চলে এসেছি জুয়েলার্স রো, 8th আর স্যামসাং স্ট্রিট, সেটাই হলো এই রাস্তাটা। আর আপনি যদি আসতে চান গুগল করলে হবে যে ফিলাডেলফিয়া জুয়েলার্স রো, তাহলেই আপনি জানবেন কেউ আসতে হবে। বেশ সুন্দর ওয়েদার। আর ফিলাডেলফিয়াতে এটা অনেক পুরনো একটা সিটি, এখানে আসলে আপনি অনেক পুরনো সব বিল্ডিং দেখতে পারবেন। আর এখানের কালচার আমাদের এলাকার চেয়ে ডিফারেন্ট। এখানে বেশিরভাগই প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য প্রফেশনাল যারা আছে। আর এইটা তো আমি যেখানে এসেছি এটা পুরোটাই বিভিন্ন ধরনের হসপিটাল, যে হসপিটাল সিস্টেম সেটা এখানেই সব কিছু। আর অনেক ভালো ভালো হসপিটাল, মিনিং খুবই নাম করা সব হসপিটালগুলো এই এলাকাতে। কি সুন্দর ফুল ফুটেছে। এখন ফেমাস হসপিটালের কথা বলতে হয় যে এই যে আমেরিকার প্রথম হসপিটাল হলো পেন ইউনিভার্সিটি হসপিটাল, পেনসিলভেনিয়া হসপিটাল, আমেরিকাতে প্রথম। আমেরিকার কনস্টিটিউশন কিন্তু এই ফিলাডেলফিয়াতে লেখা হয়েছিল। কাজে বিভিন্ন দিক থেকে, হিস্টোরিক্যাল দিক দিয়ে এই সিটি খুবই নাম করা। তবে আমি যতটুকু মনে করতে পারি ফিলাডেলফিয়ার এই জুয়েলার্স রো অনেক জমজমাট ছিল, কিন্তু সামহাও এখন এটাকে অত জমজমাট মনে হয় না। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, তারপর জাস্ট আগের মতো নাই। মেবি কোভিডের পরে অনেক কিছু বদলে গেছে। এটা হলো একটা অ্যান্টিক জুয়েলারি শপ। এখানে বিভিন্ন ধরনের অনেক পুরনো কিন্তু খুব ভালো জুয়েলারি কিনতে পাওয়া যায়, তা আপনার খুঁজে নিতে হবে।
তবে এখানে আপনি যেমন জ্যাকসন হাইটস অথবা এডিসন গেলে যে আমাদের দেশি জুয়েলারি পাবেন, এখানে সেটা কম নাই আসলে। এখানে বেশিরভাগ আপনি পাবেন আমেরিকান জুয়েলারি, আপনার হোয়াইট গোল্ডের উপরে, প্লাটিনামের উপরে, ডায়মন্ড এর জন্য বিখ্যাত আসলে এই জায়গাটা। আর আপনার এখানে আপনি যদি চান আপনার ইচ্ছা মতো আপনি ডায়মন্ড আলাদা করে কিনবেন, তারপর আংটি আপনি যেরকম আংটি চান, সেটা ইয়েলো গোল্ড হোক, হোয়াইট গোল্ড হোক, প্লাটিনাম হোক, যেটাই হোক, ওরা আপনার পছন্দ মতো আংটিতে আপনার সেই পাথর সেট করে দিবে। আপনি রুবির একটা আংটির খুব শখ, এখানে আসলে আপনি রুবি আলাদা করে কিনতে পারবেন। আলাদা করে কিনে তারপর ওরা আপনাকে সেট করে দেবে, আপনি যেমন সেটিংস চান আংটিটা আলাদা করে চুজ করতে হবে। এবং আপনি স্পেশাল অর্ডার দিতে পারেন, কিন্তু ওই যে বললাম আমাদের দেশি যে ডিজাইন সেটা এখানে তৈরি হয় না। দেশি ডিজাইনের জন্য আপনার যেতে হবে নিউ ইয়র্কে অথবা আপনার এডিসন নিউ জার্সিতে। তবে আমার কাছে এখন ওই নিউ ইয়র্কে জ্যাকসন হাইট যাওয়ার চাইতে এডিসনে শপিং ভালো লাগে, এই জন্যে যে ওখানে পার্কিংয়ের ঝামেলা নাই এবং দাম কিন্তু আরেকটু আমার কাছে মনে হয়েছে যে নিউ ইয়র্কের চাইতে এডিসনে জুয়েলারির দাম একটু ভালো। এই তো 8th আর চেস্টনাট দিয়ে শুরু হয়েছে এই জুয়েলার্স রো। একটু আগেও বলেছিলাম যে এখানে আপনি এস্টেট জুয়েলারি, মানে যেটা আমাদের বাংলাদেশে বলে পুরনো, সেকেন্ড হ্যান্ড স্বর্ণের, ডায়মন্ড, ঘড়ি, বিভিন্ন ধরনের ঘড়ি, দামি দামি ঘড়ি সব এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, পুরনো কিন্তু ভালো। আপনার রোলেক্স পাবেন, মোভাডো, ওমেগা, যা চান সব ধরনের দামি দামি ঘড়ি এখানে পাওয়া যায়। নতুনও পাওয়া যায়, পুরনোও পাওয়া যায়। আংটিগুলি সব ডায়মন্ড আর হোয়াইট গোল্ড। এখন দাম, আমাদের যে রিপেয়ার কস্ট সেটা একটু বলি। কোনো গোল্ড অ্যাড করতে হয়নি, কারণ সবগুলো ছিল, চেনগুলো একটু ছোটো করতে হয়েছে, দু একটা চেন ছিঁড়ে গেছে, সেটা নতুন করে আবার জয়েন্ট করতে হয়েছে, সটারিং যেটাকে বলে। তো এক একটা সটারিংয়ের জন্য $10, আর আপনার ঘড়ির ব্যাটারিও এক একটা $10 করে নিচ্ছে এখানে। তো বেশ কয়েক বছর হয়ে গেছে, ব্যাটারি তো চেঞ্জ করতে হয়নি, হয়তো দাম বেড়েছে, কারণ এর আগে এডিসন যখন গিয়েছিলাম তখন এক একটা ঘড়ি $5 করেছিল ব্যাটারি চেঞ্জ। এখন এটা অনেক বেশি মনে না হতে পারে যদি আপনার একটা ঘড়ি থাকে, কিন্তু 10টা ঘড়ির ব্যাটারি যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে তো যেখানে লাগতো $50 সেখানে এখন লাগছে $100। কাজেই তখন অল্প কয়েকটা দামও অনেক বেশি। কার্টিয়ার ঘড়িগুলি খুবই সুন্দর, বিউটিফুল কার্টিয়ার ট্যাঙ্ক, কার্টিয়ার বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে এখানে। আর রোলেক্স কোনটা চান? এখন দামি জিনিস কিনলে কিন্তু আপনার সেটার ভ্যালু থাকে অনেক বছর। আপনার ধরেন দামি একটা পাথর কিনলে সেটার দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে, কমে না। বিশেষ করে ঘড়ি, ধরেন একটা রোলেক্স ঘড়ি আমি যেটা মাঝে মধ্যে আপনারা দেখেছেন, সেটা কিনেছিলাম 20 বছর আগে $10,000 দিয়ে। এখন সেটার দাম $12,000 থেকে $14,000, কারণ গোল্ডের দাম বেড়েছে। গোল্ডের সাথে সাথে তো যেহেতু রোলেক্সের ব্রেসলেটটা গোল্ডের, সেই দামও বাড়ে অটোমেটিকলি। কাজে ভালো জিনিস ইনভেস্ট করলে এগুলো একটা ইনভেস্টমেন্টের মতো থাকে, এটার দাম বাড়ে, কমে না। আর আমার অন্যান্য অনেক ঘড়ি আছে যেগুলো কেনার সময় যে দামে কিনেছিলাম এখন বিক্রি করতে গেলেও প্রায় সেই একই দাম পাওয়া যাবে। অলসো এখানে অনেক দোকান আছে যেখানে আপনার পুরনো জুয়েলারি কিনবে, আপনার ডায়মন্ড যদি থাকে অথবা হোয়াটএভার জুয়েলারি আছে সেগুলো ওরা কিনে নেবে এখানে। আমরা আমাদের জুয়েলারিগুলো রিপেয়ার করতে দিয়ে, ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে দিয়ে এখন আসছে লাঞ্চ করতে। এখানে একটা মেডিটেরেনিয়ান গ্রিল অথবা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে যাচ্ছি এখন। এটা হলো স্যানসম স্ট্রিটে, ঠিকানা হলো 813 স্যানসম স্ট্রিট, ওর অ্যাকচুয়ালি 811 এই রেস্টুরেন্টের ঠিকানা। বিভিন্ন ধরনের কাবাব, ব্রেড এগুলি এখানে পাওয়া যায়। এখানে এসেছিলাম এর আগেও, বেশ ভালোই ছিল খাবার। এটা একটা হালাল রেস্টুরেন্ট, কাজেই হালাল চিকেন কিনা এটা নিয়ে চিন্তা করতে হবে না। লটস অফ টার্কিশ এবং লেবানিজ ডিশ আছে এখানে, এবং দেখি আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কি অর্ডার দেব।
এর আগে যখন স্বাধীনের ফ্রেন্ড বিলি আর মেনে ওদের বিয়েতে আংটি কিনতে এসেছিলাম, তখন এই রেস্টুরেন্টে খেয়েছি। তখন কিন্তু এই জায়গাটা খোলা ছিল এবং আমরা ভিতরে দেখতে পারতাম যে রান্না হচ্ছে কীভাবে এইসব, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। Anything else? No, that's good. I think she wants something else. I'll have a slice of kunafa. What kunafa? Yeah. You want right now? Yummy. No, after. যাই হোক, আমাদের টার্কি যাওয়া হয় নাই, কিন্তু টার্কিশ খাবার খাচ্ছি। এই যে ভাতের মতো দেখতে, এটা ভাত না, এটা বুলগার। এটা হলো জব, সিদ্ধ করা ভাতের মতো রান্না করা হয়েছে। তো এই সমস্ত প্ল্যাটারের দাম হলো $25, আর এটা দুজনের জন্য যথেষ্ট, কারণ একজনের অনেক বেশি হয়ে যাবে। আমরা 2 ভাগ করে নিচ্ছি, আমরা দুজনে একটা প্ল্যাটার অর্ডার দিয়েছি, আমাদের দুজনের জন্য যথেষ্ট। একটু পেঁয়াজ সোমাক দেয়া, আর একটু সস। খুবই মজা। এটা ল্যামের আদানা কাবাব, চিকেনও আছে এদের কাছে, আপনি চাইলে চিকেন অর্ডার দিতে পারেন। খুবই মজা। ফিলাডেলফিয়া বসে টার্কির স্বাদ পাচ্ছি। ডেজার্ট হিসেবে অ্যাকচুয়ালি ডিজার্ট হিসেবে চলে এসছে মালার কোনাফা। মালা, কোনাফাটা কি একটু বলো তো? এটা চিজ দেওয়া আছে আর উপরে সেমাইয়ের মতো এবং লেয়ার দেওয়া, এবং এটা বেক করে এটার উপরে পিস্তাশু এবং সুগার সিরাপ। ঠিক আছে, কাটো, কেটে দেখাও ভিতরটা কেমন। ও একেবারে রসালো, চিনির শিরা। অনেক গরম। হ্যাঁ, খাও, খেয়ে বলো। আবার মুখ পুরো না, সে বলেছে গুড। প্রচণ্ড গরম। তো এই যে চিজ, মজ্জারেলা চিজ, আপনার স্ট্রিংই মজ্জারেলা, আর মিষ্টি চিজ এবং ক্রিস্পি ভাব সব মিলেমিশে খুবই মজার একটা ডিজার্ট এটা। তো wow, yummy. Crispy, gooey, মিষ্টি এবং চুই একই সাথে, খুবই মজার। এটা আমার বউয়ের খুব প্রিয় একটা ডেজার্ট, আমিও পছন্দ করি। এই রেস্টুরেন্ট আমরা আগে পরে খেয়েছি, যেটা বলেছি আপনাদেরকে, এবং এর এনভায়রনমেন্ট, ভিতরে যে অ্যাটমসফিয়ার বেশ ওয়েলকামিং। খুব যে একটা ঝলমলো তা না, কিন্তু রিল্যাক্সিং, সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর খাবার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো। আপনি যে মেডিটেরেনিয়ান খাবার পছন্দ করেন, টার্কিশ খাবার, মিডল ইস্টার্ন ফুড, এখানে এদের খাবার বেশ ভালো, সুস্বাদু, আমরা প্রায় এনজয় করি। আপনারা যদি ফিলাডেলফিয়া আসেন, ট্রাই করে দেখতে পারেন। তো মালা, তোমার কেমন লাগলো লাঞ্চ? ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে খাবার খেয়ে। ভালো। স্পেসিফিক কিছু না, ল্যাম্পটার মধ্যে কোনো গন্ধ ছিল না, ল্যাম্প মনে হয়নি। এটা খুব ভালো লেগেছে। এনজয় করলাম। টার্কিশ মালিকের সাথে কথা হলো, নাম আহমেদ। এনজয় করলাম। তারপর ভালো, খুবই ফ্রেন্ডলি। আর এখানে আসলে আমার নাম বললে ডিসকাউন্ট দিবে না, কিন্তু হয়তো একটু ভালো একটা স্মাইল দিবে আপনাকে। যাই হোক, এদের খাবার ভালো, এনজয় করেছি। এখন আমাদের যা জুয়েলারি প্লাস ঘড়িগুলো দিয়েছিলাম, ওগুলি পিক আপ করবো, করে বাসায় রওনা হয়ে যাব। সাদা স্বর্ণ এবং হলুদ স্বর্ণ অথবা হোয়াইট গোল্ড, ইয়েলো গোল্ড, প্লাটিনাম তো আলাদা একটা ধাতু কমপ্লিটলি, কিন্তু গোল্ডের মধ্যে যে সাদা গোল্ড আর ইয়েলো গোল্ড, অনেকের ধারণা যে সাদা গোল্ড হলো আলাদা একটা স্বর্ণ। আসলে সাদা গোল্ড, ইয়েলো গোল্ড একই জিনিস। আপনার ইয়েলো গোল্ডের সাথে নিকেল, পরিমাণ মতো নিকেল মিশিয়ে দিলেই সেটা হয়ে যায় আপনার সাদা সোনা অথবা হোয়াইট গোল্ড।
তো এখন আমরা ফিলাডেলফিয়া আসলে তো চায়না টাউন যাই সবসময়, সেখানে ফ্রেশ ফ্রুটস, তারপর অনেক সময় চাইনিজ রেস্টুরেন্টে খাই। একদম অথেন্টিক চাইনিজ খাবার খেতে চাইলে আপনাকে বলতে হবে যে আপনি আসল চাইনিজ মেনু চান। ওদের কাছে দুইটা মেনু থাকে, একটা আমেরিকানদের জন্য, আর একটা হলো একদম যারা আসল চাইনিজ তাদের জন্যে। কিন্তু আজ আমরা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্টে খেয়ে আর চাইনিজ খাওয়ার মতো জায়গা নাই পেটে, আরেকবার খাওয়ার কোনো ইচ্ছাও নাই। তো যাই হোক, এখন আমরা আসলে রওনা হয়ে যাবো বাসার দিকে। আমাদের যা যা কাজ দিয়েছিলাম করার জন্য সেগুলো হয়ে গেছে, বাসায় ফিরে যাচ্ছি। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের ফিলাডেলফিয়ার একদিন। আপনারা যারা ফিলাডেলফিয়ার ভিডিও দেখতে চান, ফিলাডেলফিয়া লিখে সার্চ দিলেই আমার চ্যানেলে এটা চলে আসবে। আর চায়না টাউনের ভিডিও আছে, অনেক অনেক ব্লগ আছে চায়না টাউন এবং ফিলাডেলফিয়া নিয়ে। এই জন্য আজকে আর আলাদাভাবে কিছু করি নাই। আমরা অনেক এনজয় করেছি। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।